রেজওয়ান ভাই, আমার এক্সেল শিট কি চেক করেছিলেন? শীটটা দিয়েছিলেন আমাদের, তখন কেটে গেছে তো, চলে গেছে এখন আর নাই। আবার যদি লিঙ্কটা আবার। ভাই আজকে ওয়েদারের যে অবস্থা, কতক্ষণ ক্লাস হবে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেবি সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা। খুবই তো মেঘ বাইরে কিন্তু করছে খুবই বৃষ্টি ভাইয়া। হচ্ছে, আমি জানি না কতক্ষণ থাকবে ইলেকট্রিসিটি। তো এখন জি কিছু করার ভাই, নেই, ক্লাস তো নিতেই হবে। সারাদিন তো ইলেকট্রিসিটি ওকে, ছিলই না। তো আচ্ছা, আপনি দেওয়ার পরে মিজানুর রহমান, আপনি এক্সেল লিংকটা জি, আমি আপনাকে পাঠিয়ে দিলাম, আবার হচ্ছে আপনার এই জুম আপনি একটু চ্যাটে আমাকে পাঠিয়েছি। অ্যাক্সেস রিকোয়েস্টটা দিবেন। ভাইয়া অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবার, কারেন্ট চলে গেলে সমস্যা হয়ে যাবে। রিকোয়েস্ট অ্যাক্সেসটা দেন। রিকোয়েস্ট অ্যাক্সেস কেন এইভাবে রাখেন? অ্যাক্সেস রিকোয়েস্ট কিভাবে দিতে হয় আমি জানি না তো। আচ্ছা, ওটা একটু শেখায়, আপনারা এটা ভুল করেন বারবার, শেয়ার করার সময় কি ঝামেলা হয়। তো আপনারা গুগলে যখন ড্রাইভের কাউকে লিংক দিবেন, অ্যাক্সেস দিবেন, তখন বারবার এই ভুলটা করেন বা এটা করেন। অবশ্যই এটা সিকিউরিটির জন্য খুবই ভালো, বাট যখন শেয়ার করবেন তখন সেই ধরেন এই যে ফাইলটা রয়েছে সে ফাইলের লিংক দিব আমি, তাহলে এটার উপর মাউসে রাইট ক্লিক করার পরে যেটা করেন আপনার গেট শেয়ারেবল লিংক করে, তাই তো? এটা করেন না আপনার, গেট শেয়ারেবল লিংক করেন না? এক্সেল শিটের জি ভিতর ভাইয়া, ঢুকে যে উপরে যে শেয়ার ট্যাব হচ্ছে। থেকে ওখানে হ্যাঁ, দেখতে সেটাও হবে। করতে পারেন। আপনারা এখান থেকে আপনার যে ফাইলটা আমাকে দিতে যাচ্ছেন সেই ফাইলটার উপরে মাউসে রাইট ক্লিক করার পরে গেট শেয়ারেবল একটা লিংক পাবেন। তো গেট শেয়ারেবল লিংকে ক্লিক করার পর করলে যে অপশনটা আপনাকে দেখাবে, এই যে এখান থেকে আমি কপি লিংক করে যাকে দিব, এই যে দেখেন রেস্ট্রিক্ট করা আছে। হ্যাঁ, সো বারবার হয়তো আমাকে অ্যাকসেপ্ট দিতে হবে, তারপর সে ঢুকতে পারবে, অ্যাক্সেস দিতে হবে। তো আপনারা এখান থেকে এভরিওয়ান করে দেবেন, এনিওয়ান করে দেবেন। তো এনিওয়ান করে দিলে কি হবে, এনিওয়ান যদি আপনি করে দেন তাহলে আপনার হচ্ছে কি হবে, তখন হচ্ছে যে দেখবেন আপনি যাকে দিবেন তখন সে ইজিলি সেখানে কিন্তু ঢুকতে পারবে। এবার বুঝতে পেরেছেন? এটা যদি আমি এনি ওয়ান করে দিই, তারপরে আমি এখান থেকে কপি লিংক করে দিলে এটা এখন পারমিশন আপডেটেড করে দিলাম, এখন এটা শেয়ার করতে পারে। সো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করবেন, এইভাবে আমাকে আবার দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাকে ডাইরেক্ট পেজ থেকে করেছি। আমি আপনাকে ডাইরেক্ট পেজ থেকে লিংক পাঠিয়েছি, আপনিও চাইলে ওপেন করতে পারেন হয়তো বা। না, আমাকে তো ওইভাবে আবার সমস্যা দেখাচ্ছে, আপনি যেটা বললাম যেভাবে সেভাবে করে একটু ট্রাই করুন। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা এসিও তে ছিলাম। সো একটু যাই আমরা ক্লাসে। তো দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসিও এবং ব্ল্যাক হ্যাট এসিও নিয়ে আলোচনা করছিলাম আমরা। সো ব্ল্যাক হ্যাট এসিও ওই যে বললাম যে আহ, তার আগে আমরা একটু সার্চ করে দেখি। হ্যাঁ, ধরেন কি করি আমরা, আমরা লিখি যে আমাদের যে নতুন ফোন আসছে একটা, আপনারা হয়তো জানেন, শাওমি কি নোট 9, রাইট? এমআই নেট 10 প্রো মেবি মনে হয় বা।
বাংলাদেশে একটা লঞ্চ করতে যাচ্ছে, মেবি কালকে আসবে। সো Xiaomi Redmi Note 9 মেবি। সো Note 9 প্রাইস ইন বাংলাদেশ আমরা এইভাবে সার্চ করি, অর আমরা সার্চ করি যারা এত লিখতে পছন্দ করে না তারা কিন্তু বিডি লিখে, হ্যাঁ, যে Xiaomi Redmi Note 9 প্রাইস ইন বিডি, অথবা অনেকে আরো শর্ট করে লিখে, হ্যাঁ, আমরা সব দেখেন Redmi Note MI Note প্রাইস Note 9 প্রাইস ইন বিডি এভাবে কেউ লিখে, কেউ আবার এমআই লিখে। তো অনেকেই কিন্তু এভাবে লেখে, কেউ আবার 2020 লেখে। সো লিখে কিন্তু যখন আপনারা সার্চ করেন তখন দেখেন আমাদের প্রথম পেজে কতগুলা রেজাল্ট আসছে আমরা একটু দেখতে পাবো এখনই। ওকে, 10টার মতো আছে এখানে, এখানে 10টার মতো রেজাল্ট আছে। আপনি যখন কিছু লিখে সার্চ করেন 10টার মতো রেজাল্ট থাকে। সো দেখেন এই যে পোস্টগুলো আছে, সেই পোস্টগুলা কিন্তু ওয়েবসাইট গুলো যদি একটু দেখেন, মোবাইল দোকান ডট কো, মোবাইল দোকান ডট কো, তারপর হচ্ছে ডিভাইস ফিট ডট কো, এরকম সবকিছু রয়েছে, মোবাইল প্রাইস অল ডট কম, এরকম কিন্তু অনেকগুলা অ্যান্সার আমার সামনে চলে আসছে। তো আপনি কি করেন, আপনি কিন্তু এই প্রথমটাতে ঢুকে যান, অথবা দ্বিতীয়তে ঢুকে যান, অথবা প্রথম পেজে যেগুলো রয়েছে সেইগুলাতেই কিন্তু আপনি ঢুকে যান। কিন্তু গুগলের কিন্তু আরো অনেক পেজ আছে, দেখেন এক থেকে শুরু করে আরো অনেক পেজ রয়েছে, পরবর্তী আরো আছে। তো কিন্তু আপনি ওগুলা চেক করছেন না। আপনি ধরা যাক যে এই 1 2 3 5টা বা 10টার মধ্যে আপনি চেক করেন এবং আপনি কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করেন। সো সবাই চাই, প্রত্যেকটা ওয়েবসাইটই চাই বা প্রত্যেকটা কোম্পানি চাই তার যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা এই গুগলের প্রথম পেজে, প্রথম 10টার মধ্যে, প্রথম 5টার মধ্যে, প্রথম 3টার মধ্যে বা প্রথমটাতেই যেন সে থাকতে পারে। এই এই চিন্তা নিয়ে তারা কিন্তু চলে আসে। কেন? কারণ আপনি যদি প্রথম পেজে থাকতে পারেন তাহলে কেবলমাত্র আপনার অডিয়েন্সটা আপনার ওয়েবসাইটে ঢুকবে বা আপনার সেলটা বেশি হবে। এই যে আমি এটাতে ঢুকে যাব এখন, তাহলে এটাতে ঢুকে গেলাম, যখন আমি মোবাইলগুলো দেখবো সেখানে যদি আমার কোনোটা পছন্দ হয়, যদিও এটাতে হয়তো মোবাইল বিক্রি করে না, সেল করে না, এটা রিভিউ সাইটের মতো, বা যদিও সেল করে তাহলে কিন্তু আমি এখান থেকে কিন্তু আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পেতেও পারি, আবার এখান থেকে আমি একটা ফোন কিন্তু আমার নিজের জন্য কিনেও নিতে পারি। তাহলে দেখেন তার কিন্তু সেলস বাড়ছে। অর্থাৎ 10 পেজের পরে যারা রয়েছে তাদের কিন্তু সেরকম সেলটা হচ্ছে না, বা তাদের ওয়েবসাইটটা ভিজিটার কিন্তু যা আসছে না। সো প্রত্যেকে চাই যে আহ, তার সাইটটা গুগলের ফার্স্ট পেজে কিন্তু নিয়ে আসতে চাই, যেন তার সাইটে ভিজিটার আসে, তার সাইটে অডিয়েন্স আসে, তার সাইট থেকে সেল হয়, বা তার সাইটে ভিজিটার বেশি আসবে যখন, তখন সে অ্যাডসেন্স বসাবে, গুগলের কাছ থেকে অ্যাডসেন্স এর মাধ্যমে আর্ন করবে। সো সবার কিন্তু এরকমই একটা চিন্তা ভাবনা কিন্তু থাকে। সো সেই জন্য সবাই এসইওটা করার জন্য কিন্তু আসে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ফার্স্ট পেজে আসার জন্য কিন্তু এত সহজ না যে আপনি একটা সাইট তৈরি করলেন, সে সাইটটা রাতারাতি আপনার কেউ সার্চ করলেই সেটা ফার্স্ট পেজে পাবে, এমনটা কিন্তু না। আপনাকে সেটাকে এসইও করতে হয়, সেটা কন্টেন্ট গুলা গুড হতে হয়, এবং আপনার হচ্ছে যে কিওয়ার্ড গুলা গুড হতে হয়, আপনার হচ্ছে সেটা ব্যাকলিংকস করতে হয়, অনেক রকম কিন্তু বিষয় রয়েছে, তবেই আপনি কেবলমাত্র এই ফার্স্ট পেজে ফার্স্ট 10টার মধ্যে, 5টার মধ্যে, 3টার মধ্যে 1 নম্বরে আপনি কিন্তু আসতে পারেন। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এসইওটা করা হয়, সেই এসইওটা কিভাবে করা হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে কি করা হয় ব্ল্যাক হ্যাট এসইও, আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। হ্যাঁ, হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে যে জেনুইন মেথড, অর্থাৎ জেনুইন মেথডে গুগল যেভাবে বলেছে আপনাকে সেইভাবে সাইট গুলা গুগলে র‍্যাঙ্ক করা। আর ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে আপনার হ্যাকিং মেথড, বা যারা হ্যাকিং ভাবে নিয়ে আসে সাইট গুলাকে সেটা। সো বলা হয়ে থাকে যে ব্ল্যাক হ্যাট এসইওর মাধ্যমে আপনি যদি আপনার সাইটকে র‍্যাঙ্ক করে গুগলে নিয়ে আসেন, তাহলে গুগল যখন ধরতে পারবে, গুগল পুলিশ রয়েছে যেটা ধরার জন্য যে আপনি সাইটটাকে কিভাবে নিয়ে আসছেন, ঠিক আছে? সো যখন ধরতে পারবে তখন সেটাকে মানে এমন ভাবে আপনার সাইটটাকে ডাউন করে দিবে যে আপনি 10 পেজ কেন 100 পেজ পরেও আপনি সাইটটা খুঁজে পাবেন না, আপনার নিজের সাইটটাকে। ঠিক আছে? এমন ভাবে আপনার সাইটটাকে ডাউন করে দেবে গুগল ইচ্ছা করে, যখন আপনি ব্ল্যাক হ্যাট করবেন। আর হোয়াইট হ্যাটের মাধ্যমে যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনি সেটা গুগলে অনেক দিন রাখতে পারবেন, যতদিন না কম্পিটিশন যেভাবে চলবে সেই কম্পিটিশন অনুযায়ী আপনি হোয়াইট হ্যাটের মাধ্যমে আপনার সাইটটাকে গুগলে আপনি ফার্স্ট পেজে রাখতে পারেন।
ঠিক আছে? তো আমরা এই হোয়াইট হ্যাট এসইওটাই শিখবো। আমরা যে শিখবো সেটা হোয়াইট হ্যাট এসইওটাই শিখবো। সো বলছিলাম যে এসইও যে দুইটা পার্ট রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। দুইটা পার্ট রয়েছে। অফ পেজ এসইওটা হচ্ছে টোটালি ব্যাকলিংক নির্ভর একটা এসইও, অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনার সাইটটাকে বিভিন্নভাবে শেয়ার করার মাধ্যমে আপনার সাইটটাতে ভিজিটর নিয়ে আসা এবং যেন গুগল বুঝতে পারে যে আপনি এই সাইটে আপনার ব্যাকলিংক করছেন, মানে এই সাইটের আপনার পরিধিটা বিস্তৃত হচ্ছে, বিভিন্ন সাইটে আপনার লিঙ্কটা দিয়ে আসা, এরকম ভাবে ব্যাকলিংক করা। ঠিক আছে? ব্যাকলিংক করাটা হচ্ছে পুরোটাই একটা অফ পেজ মানে টোটালি একটা ব্যাকলিংক নির্ভর। ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন যে সেক্টর গুলো আছে সেগুলা, বিভিন্ন পেজ আছে, বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, যে সাইট গুলাতে মূলত আপনাকে সেই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা সেই জায়গাগুলোতে দিয়ে আসতে হয় কিওয়ার্ড সহ, যেন মানুষ খুঁজে পায়। আর অন পেজ এসইওটাতে যেটা থাকে সেটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আমি যে কিছুক্ষণ আগে মোবাইল দোকান লিখে সরি মোবাইল দোকানের সাইটটাতে ঢুকেছিলাম মোবাইলটা জানার জন্য, দেখার জন্য, সেখানে কিন্তু একটা কন্টেন্ট ছিল, পিকচার ছিল, ঠিক আছে না, অনেক কিছু ছিল সেখানে। সো কন্টেন্টটা কিন্তু আপনার কপি করলে হবে না, গুগল সেটা র্যাঙ্ক করবে না। কপি পেস্ট কন্টেন্টে কখনোই একটা সাইট র্যাঙ্ক করতে পারে না। আপনাকে কন্টেন্টটা অবশ্যই ইউনিক হতে হবে, আর্টিকেলটা ইউনিক হতে হবে। ঠিক আছে? আর আর্টিকেলের মধ্যে অবশ্যই কিওয়ার্ড থাকবে, কিন্তু আর্টিকেলটা হতে হবে ইউনিক, 100% ইউনিক হওয়া লাগবে। হ্যাঁ, আপনি যখন অ্যাডসেন্স পেয়ে যাবেন তখন হয়তো কিছু কপি থাকতে পারে, বাট কিন্তু কপি করাই যাবে না, ইউনিক লিখতে হবে। এবং আর্টিকেল গুলা লেখার জন্য একজন যারা আর্টিকেল লিখেন তাদের মাধ্যমে আর্টিকেল লিখতে পারেন, অথবা যদি আপনার আর্টিকেল লেখার ক্ষমতা থাকে, আপনার ইংলিশ লেভেলটা সেরকম হাই থাকে, অবশ্যই আপনি কন্টেন্ট লিখতে পারেন, আর্টিকেল লিখতে পারেন। আর্টিকেল লিখে আপনি কি করতে পারেন, সেটা আপনার ওয়েবসাইটে দিতে পারেন। অনেক সময় মার্কেট প্লেসে শুধুমাত্র কন্টেন্ট লেখার জন্য বা আর্টিকেল লেখার জন্য লোকদের হায়ার করা হয়। যদি আপনার মধ্যে সেই অ্যাবিলিটি থাকে আর্টিকেল লেখার, তাহলে আপনি আর্টিকেল লিখেই শুধুমাত্র, কিছু পাওয়া লাগবে না, আর্টিকেল লিখেই শুধু আর্ন করতে পারেন। একটা আর্টিকেলের জন্য হয়তো এরকম থাকবে যে $10, $20, $30 এরকমও খরচ করে ক্লায়েন্ট আর্টিকেলের জন্য। একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল যেটা ইউনিক হবে, 100% ইউনিক হবে, কপি পেস্ট থাকবে না, কপি পেস্ট করলে গুগল সেটাকে ধরে নেবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের সার্চ ইঞ্জিনের বিষয়। এখন কথা হচ্ছে যে কি কি বিষয় আর রয়েছে আমরা একটু দেখবো। আমরা প্রথমে অফ পেজ দিয়ে শুরু করব, তারপরে আমরা অন পেজ করব। ঠিক আছে? সো প্রথমে যেটা আছে ডোমেইন এন্ড হোস্টিং সম্পর্কে বলা হয়েছে। ডোমেইন এন্ড হোস্টিং সম্পর্কে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে যে ডোমেইন কি বা হোস্টিং কি সেটা আলোচনা করেছি। সো ডোমেইন, আপনি যখন একটা ডোমেইন কিনতে যাবেন তখন আপনার যে নাম, পছন্দের নাম, সেই পছন্দের নামটা আদৌ অ্যাভেলেবল আছে কিনা সেটা পরীক্ষা করা কিন্তু জরুরি। ঠিক আছে না? সো ডোমেইন অ্যাভেলেবল চেক করার জন্য যে আমাদের সাইট রয়েছে সেটা হচ্ছে who.is or whois.net। এছাড়াও প্রত্যেকটা হোস্টিং কোম্পানি কিন্তু এই সার্চ বার একটা থাকে, সেই সার্চ বারে আপনি সার্চ করে বুঝতে পারেন যে আপনার এই ডোমেইনটা এই মুহূর্তে অ্যাভেলেবল আছে কিনা। ঠিক আছে? সো যদি আমরা একটু সার্চ করি who.is দিয়ে, তো এখানে দেখেন যে যদি আপনি এখন একটা নাম চাচ্ছেন, যে নামটার মাধ্যমে ডোমেইনটা কিনবেন, সেই ডোমেইনটা এই মুহূর্তে অ্যাভেলেবল আছে কিনা অথবা প্রাইস কেমন, ঠিক আছে, সেটা একটা ম্যাটার। সো ধরেন আপনি এখানে দারাজ লিখেন, দারাজের অলরেডি আছে। সো আমি দারাজ লিখে যদি সার্চ করি এখানে, দেখেন আমি যে দারাজ লিখেছি এই বানানটা কিন্তু daraz.com এর বানান না। অর্থাৎ দারাজের যে সাইটের বানান আছে সেটা DARS এরকম কিছু একটা আছে, আমি কিন্তু এখানে ডাবল এ ইউজ করেছি এবং এইভাবে করেছি। সো এইটাও কিন্তু আবার .com-টা অ্যাভেলেবল আছে, এই সাইটটা আপনি কিনতে পারেন। এটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবল আছে, কিন্তু এটা প্রাইস দেখেন অনেক বেশি প্রাইস, প্রায় $1148 খরচ হবে আপনার এই প্রাইস, এটাতে কিনতে লাগবে। আপনি .netটা নিতে পারেন, .net-এর প্রাইস গুলো 6.99 এরকমই থাকে প্রায়। .rocks এর সাইট আপনার প্রাইসটা আরো কম। হ্যাঁ,
অর্থাৎ আপনি .net এরটা 6.99 হলেও .org এরটা আরেকটু বেশি, রক্সের দামটা আরেকটু কম, নিউজের দামটা আরেকটু বেশি, নিনজা আছে, সোশ্যাল আছে, যে সাইটটা আপনি আসলে কিনতে চান। তবে .com-টা কেনা বেটার, .com এবং .net এই দুইটা ভাইয়া, কেনা কিন্তু এইখানে এইখানে যে প্রাইসটা দেখাচ্ছে, আমি যদি অন্য জায়গায় থেকে কিনি তাহলে কি এই সেম প্রাইসই দেখাবে হ্যাঁ, .com-এ? কিছু ক্ষেত্রে কিন্তু সেটাই দেখাবে যখন আপনি বিদেশি কোনো সাইট থেকে কিনতে যাবেন। যেমন ভালো সাইট, সবচেয়ে ভালো যেই সাইট গুলার মধ্যে রয়েছে আপনার নেমচিপ রয়েছে, নেমচিপ থেকে আপনি ডোমেইন কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু এরকমই প্রাইস গুলা পড়বে। হ্যাঁ, যদি বাংলাদেশি কোনো সাইট থাকে সেই সাইট গুলা থেকে আপনি, বাংলাদেশি যে হোস্টিং কোম্পানি গুলো আছে তারাও কিন্তু ডোমেইন বিক্রি করে। তো তাদের কাছে আবার আপনি এটা দেখবেন যে কত দাম পড়ছে বাংলাদেশি টাকায় .com ডোমেইনটা, সেটার দাম কত পড়ছে সেটা আপনি যাচাই করে নিতে পারেন। তবে বাংলাদেশি যখন আপনি হোস্টিং কোম্পানিগুলো থেকে আপনি ডোমেইন কিনবেন তখন তাদের ফ্যাসিলিটিস কিন্তু অনেক কম। অর্থাৎ আমার কথার অর্থ হচ্ছে যে একটা ডোমেইনের সাথে অনেক রকম সিকিউরিটি আছে, অনেক কিছু মিক্সড আছে, ঠিক আছে না? যারা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনের সাথে সম্পর্কিত তারা ভালো জানে আরো যে একটা ডোমেইনের সাথে অনেক কিছু বিষয় রিলেটেড আছে, একটা হোস্টিং এর সাথে অনেক বিষয় রিলেটেড আছে, যেগুলোর মাধ্যমে অনেক সিকিউর করে আপনি ব্যবহার করতে পারেন। সো যে কোনো যে কোনো জায়গা থেকে যদি আপনি ডোমেইন হোস্টিং কিনেন, আপনার সাইটের নিরাপত্তা কতটা থাকতে পারে সেটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। কিন্তু যেসব ভালো ভালো সাইট রয়েছে, যেমন আপনার GoDaddy রয়েছে, আপনারা হয়তো নাম জানেন। আর GoDaddy একটা সাইট রয়েছে যেখান থেকে হোস্টিং ডোমেইন কেনা যায়, খুবই ভালো, ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? নেমচিপ রয়েছে, নেমচিপটাও খুবই ভালো, সেখান থেকে আপনি ডোমেইন কিনতে পারেন, ঠিক আছে? হোস্টিংটা সেখানকার একটু কমা, কিন্তু তারপরও আপনার হচ্ছে যে আপনি ডোমেইন সেখান থেকে কিনতে পারেন, হোস্টিংও কিনতে পারেন। তাদের সার্ভিসটা অনেক ভালো, 24 ভাইয়া, ওই ঘন্টায়। ভাইয়া একটা নেমচিপে কোশ্চেন ছিল। নেমচিপে একরকম দেখাচ্ছে ওইটা, আর ওই who.is-এ দেখাচ্ছে একরকম, আর হ্যাঁ, এক এক জায়গায় wiz.net-এ জি জি, এক এক ভাইয়া জায়গায় এই wiz.net-এ ভাইয়া বলছে ডোমেইনটা অলরেডি আসলে রেজিস্টার্ড। কে দেয়? আচ্ছা, ডোমেইনটা আসলে বিক্রি করা হয় আপনার হচ্ছে যে হোস্টিং কোম্পানিগুলো ডোমেইন বিক্রি করে, ঠিক আছে? এরা তো ডোমেইন যদি হচ্ছে ডিলার ডোমেইনের, আসলে ডোমেইনটা মেইনলি কোথা থেকে আসে? আসলে ডোমেইনটা হচ্ছে আপনার এরা বিক্রি করে যে জিএনএস সার্ভার থাকে অনেক সময়, এগুলা থেকে আপনার ডোমেইনটা সেল হয়। সো ডোমেইন আসলে ফ্রি আছে কিনা সেটা হচ্ছে ম্যাটার, আপনি কোথা থেকে কিনছেন সেটা ম্যাটার না, কারণ এক এক জায়গায় এক একটা ডোমেইন প্রোভাইড করে, হোস্টিং কোম্পানিগুলো প্রোভাইড করছে। কেউ আপনার হচ্ছে যেমন প্রত্যেকটা বাংলাদেশি হোস্টিং কোম্পানিগুলো বিক্রি করছে, তারা আবার কম দামে বিক্রি করছে, ঠিক আছে? সো আপনি তাদের কাছ থেকেও কিনতে পারেন, বিদেশ থেকেও কিনতে পারেন, এটার নির্দিষ্ট কোনো ইয়া নাই। আরেকটা বিষয় হচ্ছে যে হোস্টিং যে কোম্পানিগুলো রয়েছে বাংলাদেশি, তারা অনেক সার্ভিস কিন্তু দেয় না, তাদের 24 ঘন্টা হয়তো পাওয়া যায় না অনেক সময়। বাট নেমচিপের মতো বা ব্লু হোস্টের মতো যে সাইটগুলো রয়েছে, ব্লু হোস্ট হোস্টিং এর জন্য বিখ্যাত, ব্লু হোস্ট, তাদেরও আপনি সার্ভিস 24 ঘন্টা পাবেন এরকম, কারণ কোনো সমস্যা হচ্ছে লাইভ তাদের সাপোর্ট পাবেন, ঠিক আছে? এই জন্যই মানে আপনারা ওরা কি ভাইয়া ওয়েব ডেভেলপার? ওরা আমাদের সাইটের নিরাপত্তা দিবে? ওরা কি আমাদের মানে ওয়েব ডেভেলপার এর সাথে কিছু বিষয় রয়েছে। যখন যারা আপনার আমাদের কাছে ডোমেইন বিক্রি করবে? হোস্টিং কোম্পানি যারা রয়েছে তাদের কিছু বিষয় রয়েছে, তারা ডোমেইনের সাথে অনেক সিকিউর বিষয় রয়েছে, হ্যাঁ? যারা ওয়েব ডিজাইনার ডেভেলপার তারাও ভালো বলতে পারবে। সো সেই সবকিছু সিকিউর গুলা এরা মেইনটেইন করে, ভালো ভালো সাইট গুলা যেগুলো রয়েছে তাদের কাছ থেকে কিনতে গেলে আপনার তারা সবকিছু মেইনটেইন করে এবং সবকিছু বলে দেয় যে আমরা এই সাইটের সাথে এই বিষয়গুলো কিন্তু ফ্রি দিব বা আপনাকে আরো কিছু কিনতে হবে, ঠিক আছে? এই যে লাইভ চ্যাট রয়েছে তাদের নেমচিপের, এর মাধ্যমে আপনি সকল কিছু সাথে সাথে ওরাই শিখাই দিবে বা ওরাই করে দিবে, এরকমও আছে, ঠিক আছে? তো এদের সার্ভিস গুলো খুবই আর ভালো, ওইটা কিন্তু এখানে ডলার দিয়ে কিনতে হয়। ওইটা কি ভাইয়া প্রতি বছরে বা মাসে এরকম রিনিউ করা লাগে? বছরে বাৎসরিক রিনিউ করা লাগে, অথবা 3 বছরের জন্য আপনি কিনে নিতে পারেন। অনেক সার্ভিস আছে, তাদের প্যাকেজ গুলা রয়েছে, ঠিক আছে? হোস্টিং প্যাকেজ রয়েছে, ডোমেইনের প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজ গুলা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি 3 বছরের জন্য নিতে যাচ্ছেন না আপনি 1 বছরের জন্য নিতে যাচ্ছেন। 1 বছরের জন্য নিলে যে টাকা পড়বে, তিন তবে বছরের জন্য নিলে দেখুন কমে যাচ্ছে। ভাইয়া, বাংলাদেশ থেকে যদি কেউ মানে ডোমেইন হোস্টিং কিনেন, সেক্ষেত্রে আপনারা একটা কোশ্চিন করবেন তাদেরকে যে তাদের ব্যান্ডউইথটা কত, হ্যাঁ, ব্যান্ডউইথের কিছু বিষয় আছে। সো যারা ঠিক ওয়েব আছে? ডেভেলপার বা ওয়েব ডিজাইনার তারা আরো ভালো বলতে পারবেন এই বিষয়ে, হ্যাঁ? সো আমাদের কাজ হচ্ছে যে আপনারা যখন ডোমেইন হোস্টিং কিনবেন, ভালো সাইট থেকে কেনার চেষ্টা করবেন সর্বদা। আপনারা এখন শেখার জন্য কিনতে পারেন বাংলাদেশি সাইট থেকে, বাট আপনারা দেখবেন অনেক সময় আপনার কোনো সমস্যায় পড়লে তাদেরকে কি করতে হয়, মেইল করতে হয়।
মেইলের রিপ্লাই কখন পাবেন সেটা কিন্তু গ্যারেন্টি নাই, কত ঘন্টা পর পাবেন। বাট আপনি যখন নেমচিপ থেকে কিনবেন বা ব্লু হোস্ট থেকে কিনবেন অথবা আপনার হচ্ছে গোড্যাডি থেকে কিনবেন, মানে ভালো সাইট থেকে বিদেশ থেকে যদি কিনতে পারেন, তাহলে দেখবেন তাদেরকে কিন্তু আপনি 24 ঘন্টায় কিন্তু পাচ্ছেন লাইভ সাপোর্ট। এবং কোনো কিছু যদি সমস্যা হয় আপনার সাইটে, তারা ইনস্ট্যান্ট ঠিক করে দেবে, এরকমও আছে। ঠিক আছে, বাংলাদেশি গুলো যে দিবে না অবশ্যই তা না, তারাও সার্ভিস দিবে আপনাকে, কিন্তু ডিলে হতে পারে। আপনি যখন চাচ্ছেন তখন হয়তো পাচ্ছেন না, এরকম ডিলে হতে পারে। ঠিক আছে, তো এই ডোমেইন নেমচিপ হোস্টিং খুবই ভালো ভাইয়া। নেমচিপটা খুবই ভালো, আমি নিজে ইউজ করছি নেমচিপ। ঠিক আছে, জি ভাইয়া, আমি তাহলে ওরা just ডোমেইনটা প্রথম একটা কোনো কমন সাইট থেকে যদি সেটাই আমি বলছি কিনি যে আপনি তারপরে যখন শিখছেন তখন আপনার এমন একটা বাংলাদেশ সাইট থেকে কেনাই উচিত, কারণ আপনার শিখছেন এখন, পরবর্তীতে আপনি ভাবতে পারেন বা আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারেন, অথবা আপনার নিজের প্রয়োজনে যা কেউ এখানে আছেন যারা ব্লগিং করবেন ভাবছেন, ঠিক আছে, তারাও ভালো দেখে তখন একটা কিনে নেবেন ভালোভাবে। এখন আপাতত যেহেতু আমি শিখছেন, আমি কি ওই একই ডোমেন রাখতে পারবো না তখন অন্য কোনো ভালো কোম্পানির সাথে ডিল করে হ্যাঁ তখন? এগুলো অল্টার করা যায়, কিন্তু সবকিছু অল্টার করা যায়। অর্থাৎ ধরেন যে আপনি হোস্টিংটা এখন বাংলাদেশ থেকে কিনেছেন, ঠিক আছে, পরবর্তীতে আপনি ভাবলেন না আমি বাংলাদেশ হোস্টিং ইউজ করবো না, আমি বিদেশি হোস্টিং ইউজ করবো, তখন আপনি নেমচিপ থেকে হোস্টিং নিতে পারেন, ব্লু হোস্ট থেকে আপনি নেমচিপ হোস্টিং নিতে পারেন, তখন ট্রান্সফার করে দেবেন, হোস্টিংটা কিন্তু ট্রান্সফার করে দেবে, বাংলাদেশের সাথে আর থাকবে না। তখন আপনি নেমচিপের সাথে চলে গেলেন, তারা ফ্রিতেই ট্রান্সফার করে দেবে হোস্টিংটা। ঠিক আছে, আমি আমার সাইটের জন্য যখন বাংলাদেশ থেকে হোস্টিং কিনেছিলাম, সেটা ছিল আপনার কোথা থেকে কিনেছিলাম, ডায়ানা হোস্ট থেকে। আমি ডায়ানা হোস্ট থেকে কিনেছিলাম, পরে দেখলাম তাদের সার্ভিসটা কিন্তু অতটা ভালো না। ঠিক আছে, তখন আমি নেমচিপ থেকে নিলাম হোস্টিং এবং তাদেরকে বললাম যে আমার সাইটটা আমি নেমচিপের সাথে করতে চাই, তখন তারা ফ্রিতেই, যেহেতু তাদের আমার ডোমেইনটা তাদের কাছ থেকে কেনা বা তাদের কাছ থেকে না হলে সমস্যা নাই, যেহেতু তারা সার্ভিস বিক্রি করছে, হোস্টিং বিক্রি করছে, তারা ফ্রিতেই ট্রান্সফার করে দিয়েছে এবং আমার সাইটটা ওর সাথে সেট করে দিয়েছে। ঠিক আছে, তো আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। ওকে, ঠিক আছে, তো আমরা আছি এসইও তে। Okay. তো এসইওর শুরুটা আসলে অডিট থেকে অনেক সময় হয়, বাট আজকে কিওয়ার্ড রিসার্চ থেকে আমরা শুরু করব। কিওয়ার্ডটা কেন এত জনপ্রিয়, হ্যাঁ, কিওয়ার্ডটা কেন এত জনপ্রিয়। সো কিওয়ার্ড কিওয়ার্ড বিষয়ে বলতে গেলে আপনারা জানেন যে কিওয়ার্ড হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এসইওর ক্ষেত্রে। কেন গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে যে কিওয়ার্ড এমন একটা জিনিস যেই একটা কিওয়ার্ড একটা সাইটকে র্যাঙ্ক করতে পারে। কিভাবে র্যাঙ্ক করতে পারে একটা সাইটকে, ধরেন যে এমন একটা শব্দ আপনি ব্যবহার করছেন, যেই শব্দটা আসলে এর আগে কেউ ইউজ করেনি, এরকম থাকতেই পারে। অনেক সময় দেখবেন যে আগের এটা খুব বেশি হতো, যখন আমরা আরো 2010 সাল 12 সাল এরকম টাইমে যখন আমরা জানি না এখানে কারা ইউজ করতেন, তখন ইন্টারনেট অনেকে আছে ইউজ করতেন, অনেকে ইউজ করতেন না, তখন 2010-এ 12 এরকম সালে বা 8-এর দিকে 7-এর দিকে। তো আমরা যখন তখন সার্চ করতাম বাংলা লিখে, অথবা কোনো ইংরেজি না বাংলায় লিখে সার্চ করতাম যখন, তখন গুগল আমাদেরকে বলতো যে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ বিষয়টা এমন যে এখন কিন্তু গুগলের সম্প্রসারণটা আরো বেড়ে গেছে, বাংলাতেও অনেক বেড়ে গেছে। বাংলাতে কিছু, অর্থাৎ গুগলের তো কোনো আসলে বিষয় নাই, আপনার গুগলের নিজস্ব কোনো ডাটা নাই। গুগলে যখন আপনি সার্চ করেন তখন গুগল কি করে, ক্রাউলিং করে, এটাকে বলা হয় গুগলের ক্রাউলিং। ঠিক আছে, গুগল সেটাকে ক্রাউলিং করে 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 যেই ওই রিলেটেড যেই সব সাইট রয়েছে, যে সাইটে ওই শব্দটা আছে, যে শব্দ লিখে আপনি সার্চ করেছেন, আপনি মোবাইল লিখে সার্চ করেছেন, তাহলে গুগল তখন শুরু করে দিল সার্চ করা। সার্চ করে দেখবে ক্রাউলিং করে যে আপনার মোবাইল লেখা কোন কোন সাইট রয়েছে, সেই সকল সাইট গুলাকে গুগল তার পেজ গুলাতে দেখাবে। ফার্স্ট পেজে দেখাতে পারে, সেকেন্ড পেজে দেখাতে পারে, থার্ড পেজে দেখাতে পারে, এবং সেই জায়গাগুলা কি করে দেয়, একটু বোল্ড করে দেয়। আমি দেখেন মোবাইল বাংলাদেশ লিখে সার্চ করেছিলাম গুগলে, সো এই যে দেখেন আমাকে মোবাইলটাকে একটু বোল্ড করেছে, অর্থাৎ গুগল এই রিলেটেড আমি যেটা লিখেছি সেই রিলেটেড বিষয়গুলা সে খুঁজে পাচ্ছে। মোবাইল বিডি, মোবাইল ফোন বাংলাদেশ,
সেই বিষয়গুলা গুগল কিন্তু খুঁজে পাচ্ছে, দেখেন। তো খুঁজে পাচ্ছে বিধায় সে তার সার্চ ইঞ্জিনে আমাদেরকে সেগুলা কিন্তু দেখাচ্ছে। যদি সে না পেতো এগুলা, তাহলে কি লেখা দেখাতো? সে দেখাতো ওখানে যে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি কি পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু যখন অনেক আগে, অনেক বছর আগে, 8 থেকে 10 বছর আগে গুগল কিন্তু এটা বেশি করতো। এখন বাংলা লিখলেই গুগল কোনো না কোনো সার্চ করে সেটা খুঁজে বের করে দেয়, কারণ গুগলের কাছে সেই ডাটাগুলো অনেকগুলাই চলে আসছে। ঠিক আছে? সো বিষয়টা এমন হচ্ছে যে কিওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওই কিওয়ার্ডটা যেটা মানুষ সার্চ করছে সেই কিওয়ার্ডটা আপনার যদি সাইটে থাকে এবং অন্য কোনো সাইটে যদি না থাকে, তাহলে দেখেন আপনার সাইটটা কিন্তু অটোমেটিক গুগল ফার্স্ট পেজে দেখাবে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে প্রত্যেকটা সাইটই ওই কিওয়ার্ড গুলা অলরেডি ইউজ করে ফেলেছে। সেই কারণে কি হচ্ছে, সেই কারণে দেখবেন যে আপনার সাইটটা খুঁজে পাচ্ছেন না, ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে, থার্ড পেজে খুঁজে পাচ্ছেন না। এর কারণ হলো যে সাইটের ডিএ বা ডোমেইন অথরিটি কিন্তু আপনার থেকে অনেক ভালো সাইট, যারা আপনার ফার্স্ট পেজে আছে তাদের ডোমেইন অথরিটি কিন্তু অনেক বেশি আছে। ঠিক আছে? সেই কারণে আপনার সাইটটা প্রথম পেজে থাকতে পারছে না। সেটা আরো একটু ক্লিয়ার হবে যখন আমরা একটু দেখবো। অর্থাৎ ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি, যাকে সংক্ষেপে বলা হয় ডিএ। ঠিক আছে? ডিএ চেক করার একটা হচ্ছে, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। সো ডিএটা মূলত দেয় কে? ডিএটা মূলত দেয় হচ্ছে মজবার। তো আমরা এখন কি করব, মজবারটা লাগিয়ে নেব। আপনারা এক্সটেনশনে যান, যে মজবারটা লাগিয়ে নেন, তাহলে আমরা ডিএটা চেক করতে পারবো। আমার অলরেডি লাগানো আছে, আপনারা একটু কাইন্ডলি লাগিয়ে নেন। হ্যাঁ, মজবারটা লাগিয়ে নেন, এটা আপনার এক্সটেনশন হিসেবে লাগিয়ে নেন। লাগানো হয়েছে? জি ভাইয়া। সবাই লাগাবেন মজবারটা। হয়েছে। কে লাগাতে পারেন না বলেন? অর্থাৎ বিষয়টা এমন যে একটা হয়েছে সাইট কিন্তু, ভাইয়া। সবাই লাগিয়ে নেন। একটা সাইট কিন্তু আপনি যদি মানে মনে করেন যে আমার সাইটে একটা ভালো কন্টেন্ট দিব, ভালো পোস্ট দিব, আমার সাইটের সাথে সাথে র্যাঙ্ক করে যাবে গুগল, এটা কিন্তু সম্ভব। সাইটটাতে ভালো মতো এসইও করতে হবে, সেটা ব্যাকলিংক থাকতে হবে পর্যাপ্ত, তবেই একটা সাইটকে কিন্তু র্যাঙ্ক হয়। সেই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার সাইটের প্রবলেম গুলো কি কি রয়েছে, সেই প্রবলেম গুলো অনুযায়ী আপনাকে কিন্তু কি করতে হবে, অন পেজ এসইও করতে হবে, অফ পেজ এসইও। তারপরেই কেবলমাত্র একটা সাইট আপনি গুগলের ফার্স্ট পেজে পাবেন বা র্যাঙ্ক করতে পারবেন সাইটটাকে। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে মিনিমাম যে কয়টা ব্যাকলিঙ্ক থাকতে হবে? সেটা তো কোনো নিশ্চয়তা নাই, কারণ ভালো ভালো ব্যাকলিংক থাকা লাগবে, অনেক ব্যাকলিংক থাকা লাগবে। যখন ব্যাকলিংক বাড়াবেন দেখবেন আপনার সাইটটা ডিএ বাড়ছে, ডোমেইন অথরিটি বাড়ছে। ঠিক আছে? সো যত বেশি আপনি ভালো ভালো জায়গায় ব্যাকলিংক করতে পারবেন, ব্যাকলিংক মানে শুধুমাত্র যে আহ, অনেক সাইট তৈরি হয়েছে এখন, ইন্ডিয়ানরা অনেক সাইট তৈরি করেছে, যে সাইট গুলা আসলে ওইসব সাইটে ব্যাকলিংক করলেও দেখবেন সেগুলো তো ততটা মানে কার্যকর হচ্ছে না। অর্থাৎ ভালো সাইটে অবশ্যই ব্যাকলিংক করা লাগবে, যে সাইটগুলোর অবশ্যই কি জিআর পিআর বেশি বা এরকম ডোমেইন অথরিটি বেশি, যেসব সাইট গুলো সেই সব সাইট গুলোতে আপনাকে ব্যাকলিংক করতে হবে। তো আমরা ওগুলো সবগুলো ভাইয়া, শিখবো আস্তে আস্তে। একটা
ইয়ে ছিল, প্রশ্ন ছিল যে পেইড ট্রাফিক পাঠানো যায় বা একটা এরকম কিছু একটা ছিল, তো সেটা দিয়ে কি পেজ র্যাঙ্ক হয়? পেইড ট্রাফিক না, এগুলা আসলে আসলে ওই যে বললাম যে এগুলা ব্ল্যাক হ্যাটের মধ্যে পড়তে পারে, ঠিক আছে। একসাথে অনেকগুলো ট্রাফিক পাঠানো যায়। সো এই যে ওগুলা ব্ল্যাক হ্যাটের মধ্যে পড়তে পারে। তো হোয়াইট হ্যাট সেটাই, যেটা হচ্ছে আপনার হচ্ছে কি করা হয়, সেটা সঠিকভাবে অন পেজ এসইও করা হয়, ভালো ব্যাকলিংক করা হয়, সেই মাধ্যমে যেটা আসবে অর্গানিক স্থায়ী হবে। ট্রাফিক অর্গানিক আসবে। অর্গানিক ট্রাফিক আসবে, সেটাই থাকবে। আর আপনি ওই যে পেইড মাধ্যমে ট্রাফিক নিয়ে আসা হয়। আরেকটা বিষয় আছে যেটা ভালো আপনি কোশ্চেন করেছেন, সেটা যদি আমি দেখি দেখাই। ওকে, সো এখন কথা হচ্ছে যে আপনার, সো বিষয়টা হচ্ছে যে দেখেন, আমি যখন দারাজ লিখে সার্চ করেছি তখন এখানে এই যে দেখেন দারাজের অনেক অনেক দারাজ সম্পর্কে যতগুলো আছে, যে দারাজের এটা কিন্তু ফেসবুক পেজ চলে আসছে, ঠিক আছে। দারাজের ইউটিউব চলে আসছে, এর ওয়েবসাইটই শুধুমাত্র আসে নাই, দেখেন দারাজের লিঙ্কডইন সেটাও চলে আসছে, দারাজের উইকিপিডিয়া, দারাজ পিকে পাকিস্তানের এটা .pk ডোমেইন লাগানো আছে। সো দেখেন দারাজের যেগুলো রয়েছে সবগুলো কিন্তু চলে আসছে, ফেসবুক পেজ চলে আসছে, আপনার হচ্ছে ইউটিউব চলে আসছে, সবকিছু চলে আসছে। এর মধ্যে একটা বিষয় সেটা দেখেন যে প্রথমেই একটা আছে, সেটা দারাজের .com.bd আছে, সেটা দেখেন প্রথমেই চলে আসছে, হ্যাঁ। অর্থাৎ দেখবেন যে আপনি কোন একটা প্রোডাক্ট লিখে সার্চ করলেও প্রথমেই এরকম একটা দারাজের মতো চলে আসছে, যেটা লেখা আছে বিজ্ঞাপন। অর্থাৎ এই দারাজ কোম্পানি গুগলকে টাকা দিয়েছে, এবং সেই টাকার জন্য গুগল আপনার ওই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করলে দারাজটাকে এক্সট্রা সুবিধা দিচ্ছে, 1 নম্বরে রেখে এক্সট্রা সুবিধা দিচ্ছে। অর্থাৎ আমারটা সাব কাউন্টার লাগানো ছিল, এখন কাজ করছে না কেন বুঝতে পারছি না, সাব কাউন্টারটা দেখায় অন্য সময়। তাহলে দেখবেন যে এখান থেকে এক কিন্তু শুরু হবে না, 1 2 3 4 এগুলা কিন্তু এই যে এইখান থেকে শুরু হবে 1, তারপর হচ্ছে এটা হবে 2, এটা হবে 3। অর্থাৎ আপনার এইটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে, প্রথমটাতে রাখা হয়েছে এবং বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাট 1 নাম্বার কাউন্টডাউন যেটা শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে। সো এটা বুঝতে পারবেন আপনাদের সাব কাউন্টার যদি কাজ করে, দারাজ লিখে সার্চ করলে বুঝতে পারবেন এটাকে বেশি সুবিধা দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে পেইড বিজ্ঞাপন, গুগলে সেটা দারাজ কোম্পানি টাকা দিয়ে দিচ্ছে, এই জন্য দারাজ কোম্পানিকে তারা এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে। তো এরকম অনেক রয়েছে, নেম চিপ রয়েছে, সবাই রয়েছে, যারা বড় বড় কোম্পানি রয়েছে তারা সবাই দেখবেন যে গুগলকে টাকা দিয়েছে, এই জন্য ফার্স্ট এটা না বিজ্ঞাপন নেম চিপ। অনেক সময় দেখবেন আপনি, এই যে দেখেন এটা বিজ্ঞাপন শুরু হবে এখান থেকে 1 2 3 এভাবে শুরু হবে, এখান থেকে কিন্তু বিজ্ঞাপনটা এটা গুগল অ্যাড করা হয়েছে, এটা গুগলকে টাকা দেওয়া হয়েছে প্রথমে রাখার জন্য। সো মস সবাই লাগাইছেন না? জি ভাইয়া। ওকে, সবাই মেবি মস লাগাতে পারছেন, কে পারেন না বলেন? এক্সটেনশন কে লাগাতে পারেন না এখনো? মুক্তাকে আক্তার, রায়ান আমিসা, জি, লাগানো হয়ে গেছে আমার। আপনারা পেয়েছেন? নূরজাহান বেগম, শুভজিৎ, জি ভাইয়া লাগিয়েছি। ভাই আপনি আমার চিট চেক করেছেন? আচ্ছা শীট চেক করতে হবে, right. আপনার শীট কই, কিভাবে দিচ্ছেন আপনি, কাকে দিলেন sheet? এখানে তো হ্যাঁ মিজানুর পাইছি। আপনার যারা লাগান নাই মস বারটা লাইক লাগিয়ে নিন।
আচ্ছা, এখানে একটা সমস্যা বলছে সিনট্যাক্স ইনভ্যালিড, ঠিক আছে? %এর মধ্যে 49টা সিনট্যাক্স ইনভ্যালিড হয়েছে আপনার মেইলগুলো। ভাইয়া আমিও পাঠিয়েছিলাম। আমাদের সার্চিং কিওয়ার্ড গুলো ছিল সেগুলো আমি আপনার এই শিটে দেখিয়েছি, অর্থাৎ ওগুলা কিওয়ার্ড গুগল, লিঙ্কডইন, স্যার উইকিপিডিয়া মেবি আমার মনে সবগুলো হচ্ছে দিয়ে যে দিয়ে আমি আপনি সার্চ করতে ভুল সার্চ করেছেন, করেছিলাম। বিকজ সবারই হয়েছে, আপনার কেন তাহলে হচ্ছে না? যদি লিওপ্যাথি থেকে যদি কাজ না হতো তাহলে আপনি আবার চেষ্টা করুন, আপনি কিওয়ার্ড গুলো দিয়ে আপনি দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে আপনি আবার ইমেল গুলো কালেক্ট করার চেষ্টা করেন যেভাবে বলেছিলাম। ছবিটা আপনার তোলা আছে স্ক্রিনশট আমার শিটে স্লাইডের ছবি কি তোলা আছে? তো গ্রুপে দেওয়া আছে ভাইয়া। গ্রুপেও কিন্তু দেওয়া আছে, আপনি ওখান থেকে নিতে পারেন, নিয়ে আবার ট্রাই করবেন, কারণ এই সমস্যাটা শুধুমাত্র আপনারই হয়েছে, আর কারো হয় না। সো ইমেল গুলাতে আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে, সেই কারণে সেখানে ভুল বলছি। কারণ যদি লিওপ্যাথিতে যদি কোনো সমস্যা থাকতো তাহলে এই প্রবলেমটা সবাই ফেস করতো, ঠিক আছে না? তো মেবি আপনার ইমেইলে কোনো সমস্যা আছে। সো ইমেল গুলো দেখলাম ফ্রেশ, বাট আমার মনে হচ্ছে যে ইমেইলে হয়তো কোনো প্রবলেম আছে, যে কারণে আপনার কি হচ্ছে এটা আসছে না। ঠিক আছে, আপনি আবার চেষ্টা করবেন, দেন আমরা আবার দেখবো, আমি নিজে দেখবো আপনার এই ইমেল গুলো আমার কাছে থাকছে। তো না হলে আপনি আবার এটা আমাকে ইমেল করবেন, আমি পরে এটা দেখবো। সাইট সার্চ করার ওইটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। আচ্ছা, সো মজবার লাগিয়ে নিতে বলেছিলাম। সো মজবার যখন লাগিয়েছেন, মজবারটাতে একটু ক্লিক দেন, এন্ড দেন ক্লিক দেওয়ার পরে দেখেন আপনার যে মজবারটা লাগানো আছে সেটা আপনি দেখতে পাবেন। সেটাতে একটা ক্লিক দিবেন, আর ক্লিক দেওয়ার পরে যাদের অ্যাকাউন্ট নাই মজবারে তারা একটা অ্যাকাউন্ট খুলে নেবে, ঠিক আছে? সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, সো আমি এখানে লগ ইন করছি। সো আরেকটা বিষয় হচ্ছে মজবারেও কিন্তু ফ্রি 30 দিনে একটা ট্রায়াল নেওয়া যায়, যে ট্রায়ালটা আপনি কার্ড দিয়ে নিতে পারেন, ফেক কার্ড দিয়ে। সো সেক্ষেত্রে আপনার নিজের ইমেলটা ব্যবহার করবেন না, আপনি তখন ব্যবহার করবেন কোনটা, ট্যাম্প মেল দিয়ে চেষ্টা করবেন অথবা আদার মেল দিয়ে চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে লেখা আছে একটা কথা, ট্রাই ফ্রি, মানে একটা সুবিধা আপনাকে দিবে 30 দিনের জন্য, বা যেটা তাদের 15 দিন বা 30 দিনের জন্য একটা সুবিধা দিবে, সেটা আপনারা নিতে পারেন। হ্যাঁ, সেই নেওয়ার জন্য আপনাকে কিন্তু এই ট্রাই ফ্রিতে ক্লিক করতে হবে এবং কার্ডটা লাগাতে হবে। সো আমি এটা আবার বলছি, আগেও বলেছি যে আপনারা যেই সব সাইটে বা যেসব টুলে দেখবেন 30 দিনের একটা